নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আপনার প্রত্যেকে অবগত আছেন, সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে আবার প্রাইমারি এবং 9, 10, 11, 12-এর জন্য। তো এখানে সবচেয়ে চর্চিত যে বিষয়টা, যেটা নিয়ে সকলে কথা বলছেন, যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। তো গেজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনগুলো, যেগুলো পরীক্ষাতে প্রভাব ফেলতে চলেছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং যারা ফ্রেশার রয়েছেন তাদের কিন্তু খুব বেশি চিন্তিত হয়ে পড়ার কিছু নেই, সে বিষয়ে আলোচনা করব, বা ভেঙে পড়ার কিছু নেই, সেই বিষয়টাও নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করব। তো একদম প্রথমে চলে যাব। প্রথমে এখানে গেজেট যে প্রকাশিত হচ্ছে আপার প্রাইমারি সেকশন 9, 10, 11-এর জন্য, সেটা বলা রয়েছে। অ্যাপয়েন্টিং অথরিটিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অফিসার অফ দ্য বোর্ড নট বিলো দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি অ্যাজ ডিজিগনেটেড বোর্ড। তো বোর্ড এখানে কিন্তু অ্যাপয়েন্ট করবে। কোন বোর্ড অ্যাপয়েন্ট করবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশন কিন্তু এখানে অ্যাপয়েন্টিং অথরিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু ম্যানেজিং কমিটি নয়, সেকেন্ডারি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল। এবার এখানে ফাইনাল ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউ লিস্ট বেরোনোর আগে ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে, সেটা বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে ভ্যাকেন্সিটা জানতে পাচ্ছি সেটা কিন্তু একদম ফাইনাল, পুরো 100% সেই ভ্যাকেন্সিটাই থাকবে এরকম নয়। আমরা জানি ভ্যাকেন্সি লিস্টও দিয়েছে, আমি সেটাও নিয়েও আলোচনা করব। বিভিন্ন সাবজেক্টে কী ভ্যাকেন্সি রয়েছে, জিওগ্রাফিতে কী ভ্যাকেন্সি রয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে এইটা কিন্তু একটা নিয়ম এর মধ্যেই ছিল এবং সেই নিয়মটা কিন্তু বজায় রাখা হয়েছে। তো ইন্টারভিউ লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা কিন্তু কিসের ভিত্তিতে হবে? Total interview list restricted to the SLST means the case of vacancy the post of assistant teacher, list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration। তো ওরাল ইন্টারভিউ যেটা নেওয়া হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন, যে দুটোর জন্য 10-10, 20 নাম্বার রাখা হয়েছে, সেটার জন্য একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হবে, সেটা যাচাইয়ের জন্য। ক্যাটাগরিজ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর। তো প্রিলিমিনারি মেরিট স্কোরের ভিত্তিতে, মেরিট স্কোরের মধ্যে কী কী থাকছে? এখানে 60 নাম্বারের যে পরীক্ষাটা হবে সাবজেক্টের, সেটা থাকছে। আর তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্সটাও এখানে অ্যাড হবে। আর অ্যাড হবে 10 নাম্বারের অ্যাকাডেমিক, যেটা গ্র্যাজুয়েশনের স্কোর ধরে করা হচ্ছে। অর্থাৎ টোটাল 80 নাম্বারের মধ্যে এই ইন্টারভিউ লিস্ট প্রকাশের আগে 80 নাম্বারের মধ্যে প্রতিযোগিতাটা হচ্ছে। এবার ইন্টারভিউ কীভাবে ডাকা হবে? 1:1.6 রেশিওতে, অর্থাৎ প্রতি 10টা ভ্যাকেন্সি পিছু 16 জনকে ডাকা হবে, বা 100টা ভ্যাকেন্সি পিছু 160 জনকে ডাকা হবে। এইভাবে ইন্টারভিউতে ডাকা হবে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এর আগে যেটা ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে, এর আগে যেটা ডাকা হয়েছিল 1:1.4-এ ডাকা হয়েছিল, অর্থাৎ 10 জনের এগেনস্টে 14 জনকে ডাকা হয়েছিল। এখানে কিন্তু বাড়ানো হয়েছে আরও। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইন্টারভিউতে কিন্তু এইভাবে ডাকা হবে। এজ লিমিট যেমন ছিল সেরকমই আছে, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এবং এটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী কিন্তু কাউন্ট হবে এজ। তো যারা এই বছরে 40-এ পা দিচ্ছেন তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন। 2 জানুয়ারি হলেও তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিক, কারণ অনেকেরই বয়স কিন্তু পার হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, রিল্যাক্সেশন কাদের ক্ষেত্রে থাকছে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এদের জন্য যেমন নিয়মে এজ রিল্যাক্সেশন থাকে, সেরকমই কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। তো প্রথমে যে ভ্যাকেন্সিটা দেখানো হচ্ছে এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ এখন যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হলো সেটা একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি। ফাইনাল ভ্যাকেন্সিটা ওই ইন্টারভিউয়ের আগে কিন্তু প্রকাশ করা হবে, এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে। ওএমআর বেসড কোয়েশ্চেন আনসার হবে, এমসিকিউ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা জানতাম এরকমই হতে চলেছে। তো এখানে কিছু নিয়ম বলা রয়েছে। ডুপ্লিকেট কপি দেওয়া হবে, ওএমআর সিটের ডুপ্লিকেট ওএমআর দেওয়া হবে, তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কার্বন কপি থাকবে। আর কি হবে? অফিসিয়াল ওয়েবসাইটে আনসার কি পাবলিশ করে দেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টের যেমন আনসার কি হয় সেটা পাবলিশ করা হবে। এবং 5 দিনের মধ্যে মডেল আনসার কির
ওপর যদি কোনো সাজেশন থাকে, কোনো অবজেকশন থাকে, অর্থাৎ সেটা পরিবর্তনের যদি ইচ্ছা কেউ প্রকাশ করে থাকেন, সেখানেও কিন্তু একটা সুযোগ দেওয়া হবে। এবার তারপরে সেই যদি দেখা যাক কিছু উত্তরে ভুল রয়েছে, সেখানে তারপর একটা কমিটি বসানো হবে, অ্যাটলিস্ট দুজন মেম্বারের একটা কমিটি বসানো হবে যারা কিনা কলেজ ইউনিভার্সিটির প্রফেসর। তো তারা ঠিক করবে যে ফাইনাল আনসার কিটা কী হবে। তারপরে আবার ফাইনালাইজ করবে আনসার কিটা এবং সেটা পাবলিশ করবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সমস্ত কম বেশি নিয়মকানুনগুলো বলা রয়েছে, কি হতে চলেছে, কি হবে। এবার আমি এইখানে জিস্ট কিছু বিষয় বলে দিচ্ছি। প্রথমত, এই টোটাল যে 60 নম্বরের পরীক্ষাটা হচ্ছে সেটা শুধুমাত্র কিন্তু সাবজেক্টের বেসিসে হচ্ছে, সেটা কোনো রকম আদার্স কিছু টেট বা পিটি পরীক্ষা কিন্তু এখানে থাকছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 60%-এর অ্যাবভ থাকলে গ্র্যাজুয়েশানে সেটা 10 নাম্বার, 60 থেকে 50-এর মধ্যে থাকলে 8 এবং 50-এর নিচে থাকলে 6 নাম্বার তিনি পাবেন। টিচিং এক্সপিরিয়েন্সে প্রতি 1 বছরের জন্য 2 নাম্বার করে ধরা হচ্ছে। গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুলস ক্যালকুলেট অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন আ সাবস্টেন্সিভ পোর্ট। অর্থাৎ কেউ 5 বছর চাকরি করে থাকলে তিনি এখানে ফুল মার্কস 10 তিনি পাবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দিক থাকছে যে যারা কিনা চাকরিতে ছিলেন তারা কিন্তু এখানে একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ইন্টারভিউতে যাওয়ার আগেই তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাবেন। এবং ইন্টারভিউতে যেটা বলা হচ্ছে যে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ দুটো মিলিয়ে 20 নাম্বার রাখা হয়েছে। তো সেখানেও কিন্তু যথা ইচ্ছা নাম্বার কিন্তু তাদেরকে দেয়া হতে পারে। অর্থাৎ একটা বায়াসনেসের ভয় অনেকে হয়তো করছেন, তো সেটা ভয়টা খুব একটা অমূলক নয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। এখানে ভিডিওগ্রাফির সম্ভাবনা থাকছে এবং খুব সহজে কিন্তু এটা উতরে যাওয়া সেটা কিন্তু সহজ হবে না। আরেকটা বিষয় কি, এখানে তো অনেকেই ভুয়ো রয়েছেন, অনেকেই ফ্রেশ রয়েছেন ক্যান্ডিডেট যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছিলেন, আবার অনেকেই ভুয়ো রয়েছেন। তো যারা ভুয়ো রয়েছেন তাদের এই 60 নাম্বারের মধ্যে একটা ভালো স্কোর করা সেটা কিন্তু খুব ইজি হবে না। আর বাকি যে 10 নাম্বারের মধ্যে তারা 10ই পাচ্ছেন সেটা নিশ্চিত। কিন্তু পুরো প্যানেলটার মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না। সুতরাং আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে মেরিট বেসিস যখন আসবে, যে 60 নাম্বার মেরিট বেসিস ধরা হচ্ছে, সেখানে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন যারা কিন্তু ভালো ক্যান্ডিডেট, তারা কিন্তু সেখানে এগিয়ে থাকবেন। তো এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ার কিছু নেই এই মুহূর্তে। অবশ্যই আমাদের 60 নাম্বারের ওপর যেটা আমাদের হাতে আছে সেইটার ওপরে আমাদের এই মুহূর্তে ফোকাস করা উচিত এবং তারপর ফার্দার ডেমনস্ট্রেশন এবং যেটা ইন্টারভিউ সেটার ওপরে কিন্তু ফোকাস করা উচিত। ইন্টারভিউ প্রিপারেশন এখনই শুরু হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া বিএডের কিছু জিনিসপত্র ইন্টারভিউর আগে করতে হয়, সেগুলো যথারীতি করতে হবে এবং এই জায়গার গুরুত্বটা অনেক বেশি বেড়ে গেল, এটা কিন্তু বাস্তব। আরেকটা বিষয় কি, এখানে ভ্যাকেন্সি কিন্তু সেই 26,000 নেই, তার থেকে অনেক বেশি ভ্যাকেন্সি আছে। সুতরাং এখানে ভেঙে পড়ার কিছু নেই যে আমি তো অনেকটা পিছিয়ে শুরু করছি, যারা চাকরি করছিল তারাই। সেখানে কিন্তু খুব বেশি সেটা হবে না। কেন হবে না? কারণ ফ্রেশ ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কম। তারা কিন্তু সেই অর্থে সাবজেক্টে কিন্তু অনেক ভালো স্কোর করতে পারবেন, এটা এই মুহূর্তে বসে মনে হয় না। সুতরাং একটাই কথা, ভেঙে পড়ার কিছু নেই বা এরকম ভাবার কিছু নেই যে আমি পরীক্ষার আগেই তো বাদ হয়ে গেলাম, এরকম ভাবারও কিছু নেই। সুতরাং এখানে থাকুক অন্য কিছু, এখানে 60 নাম্বারের উপর আমাদের এই মুহূর্তে গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে সেই গ্র্যাজুয়েশনের ওপরে 60 নাম্বারের যে ব্যাপারটা, 60%-এর ওপরে যে ব্যাপারটা 10 নাম্বার, বিলো 60 to 58 মার্কস আর বিলো 56 মার্কস এটা রাখা হয়েছে। আচ্ছা, এখানে টেট ওয়েটেজ আর রিটেন এক্সামিনেশন এই দুটো কিন্তু আলাদা হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তার টেট হচ্ছে আবার রিটেন এক্সামিনেশন, দুটো কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে। 40 নাম্বারের টেট, 40 নাম্বারের মধ্যে ওয়েটেজটা ঠিক হবে। আগের আপার প্রাইমারিতে যেমন 150 নাম্বার ছিল, তো 150 নাম্বারকে 40 ধরে এখানে কিন্তু স্কোরটা করা হতো। তো
তো তার মধ্যে ওয়েটেজটা ঠিক হতো এবং তার সাথে সাথে রিটেন এক্সামিনেশনের যে ওয়েমার বেস্ট হবে সেটা 25 নাম্বারের থাকবে, সেটার উপরও কিন্তু এখানে মার্কসটা থাকছে। আর ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে 15 নাম্বার, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু 5 নাম্বার, অর্থাৎ এখানেও সেই 20 নাম্বার কিন্তু ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের মধ্যেই কিন্তু চলে আসছে। আর কি টিচিং এক্সপিরিয়েন্সে এখানে কিন্তু 5 নাম্বার রাখা হয়েছে, এখানে 10 নাম্বার না, এখানে 5 নাম্বার রাখা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে এটা স্পষ্ট যে যারা চাকরি করছিলেন তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই কিন্তু এই নিয়মটা করা হয়েছে, যে কারণে আমরা দেখছি 11, 12, 9, 10, 11, 12-এ তাদের এখানে স্কোরটা 10, এখানে কিন্তু সেটা 5 নাম্বার মাত্র থাকছে। সুতরাং এটা স্পষ্ট যে তাদেরকে এখানে কিছু একটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই রাখা হয়েছে। এইটা নিয়ে কিন্তু খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই, এইটুকু বলবো, মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ এই সমস্ত নেগেটিভিটিগুলোই পড়াশোনার ক্ষেত্রে কোথাও বাধা তৈরি করে। কারণ আমাদের এইগুলো বাদ দিয়েও কিন্তু আরও প্রায় 23,000 ভ্যাকেন্সি সেটা কিন্তু থাকছে। তো সেই 23,000 ভ্যাকেন্সির দিকে আমার মনে হয় লক্ষ্য দেওয়া উচিত। শুধু 23,000 তো মোটেও নয়, আমরা যদি একটু ক্যালকুলেশন করে ভাবি তাহলে বুঝতে পারবো কিছু সংখ্যক প্রার্থী তারা যারা ফ্রেশ ছিলেন তাদের অবশ্যই ফিরে আসাটা উচিত এবং তাদের যেটুকু অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে ইটস ওকে ধরে নিয়েই কিন্তু আমাদেরকে বাকি এগোতে হবে। এরকম নয় যে হই হই করে ওখান থেকে ক্যান্ডিডেট সবাই এখানে চলে আসতে পারবেন না, কারণ ওই বাকি 60 নাম্বার, শুধু 60 কেন বলবো, 70 নাম্বার, কারণ তাদের একাডেমিকও যে অনেক ভালো ছিল এরকম কিন্তু নয়। ভো ক্যান্ডিডেটদের কথা বলছি, যারা ফ্রেশ ক্যান্ডিডেট নয় তাদের কথা বলছি। তো 70 নাম্বারের মধ্যে তাদের সাথে যে লড়াইটা হবে সেটা কিন্তু অনেক বড় সুযোগ থাকছে সেখানে এগিয়ে যাক। বাকি 10 নাম্বারে তারা 10-এ 10 পাক, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি 70 নাম্বারে যেন আমি আমার জায়গাটা পাকা করতে পারি। তো সেই মতো লক্ষ্য নিয়ে এখানে প্রস্তুতি নিতে হবে। তো এই সমস্ত বিষয় থাকছে। আর এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছিল সেগুলো অলরেডি বলা হয়েছে। এবার পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষাটা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষার ডেটটা আমরা মোটামুটি বুঝতে পারছি, টেন্টেটিভ ডেট, যে পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট হচ্ছে এবং ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইকে ইন্টারভিউ হবে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। তো এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমাদের হাতে আর 3 মাস রয়েছে, জুন, জুলাই, আগস্ট, 3 মাস রয়েছে। 3 মাস এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যথেষ্ট সময়। 3 মাসে যদি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে প্রপার ক্যালকুলেশন করে যদি এগোনো যায়, সিলেবাস কভার করা যায়, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সম্ভব। তো অসুবিধা কোনো জায়গাতেই কিছু নেই, এখানে যথেষ্ট সময় রয়েছে। 2016-তে মাত্র 1 মাসও সময় ছিল না, এখানে 3 মাস সময় রয়েছে এবং নিজেরই সাবজেক্ট, নিজেরই সব কিছু, প্রতিযোগিতার লেভেল যথেষ্ট বেশি, কিন্তু সুযোগ সম্ভাবনা বেশি, সুযোগ একটা পাওয়া গেছে পুজোর আগে। এবং সবচেয়ে বড় কথা, চাকরি কোন সময় পাওয়া যাবে সেটা কিন্তু এখানে নিশ্চিত। তো যেটা একটা ধোঁয়াশার মধ্যে থাকা হয় যে কবে পরীক্ষা হবে, কবে বেরোবে রেজাল্ট, কবে তার ফাইনাল রিক্রুটমেন্ট হবে, এখানে কিন্তু সেই সবের কোনো গল্প নেই। আসো, পড়ো, চাকরি পাও, এরকম একটা জায়গায় এরকম এত বড় একটা সুযোগ, এটা কিন্তু আগামী দিনে আসবে না, কারণ আগামী দিনে এরকম ডেট বলা থাকবে না কবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এখানে সেটা বলা আছে। তো এর থেকে বড় সুযোগ আর আসেনি, বিগত দিনে আসেনি, আগামী দিনে আসবে না। সুতরাং সব কিছু ভুলে এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দেয়া এবং ব্যাপকভাবে অভ্যাসের মধ্যে থাকা, সেটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয় বিষয়। সেইখানে আমি প্রত্যেককে ফোকাস করতে বলবো। তো আপনারা স্মার্ট লার্নিংয়ের সাথে যুক্ত হওয়ার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করে নেবেন যারা জিওগ্রাফি 9, 10, 11, 12-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।